মাস তিনেক পরের কথা। একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুকুরকে লোকে দুধ পুকুর বলে, তারই সিঁড়ির ওপর একটি মেয়ের সাথে রমেশের একেবারে মুখোমুখি দেখা হয়ে গেল। মুহূর্তের জন্য সে এমন ভ্যাবাচেকা খেয়ে তার অনাবৃত্তি মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল যে পথ ছেড়ে যাবার কথা ভুলেই গেল। মেয়েটির বয়স 20 বেশি নয়। স্নান সেরে উপরে উঠছিল। তাড়াতাড়ি হাতের জল ভর্তি ঘটিকানা নিচে নামিয়ে রেখে ভেজা শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে মাথা হেঁট করে মৃদু কণ্ঠে বলল, আপনি এখানে যে? রমেশ যেন আকাশ থেকে পড়ল। হাঁ করে অবাক হয়ে চেয়ে রইল। পরক্ষণেই তার বিহ্বলতা ঘুচে গেল। এক পাশে সরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে চেনেন? চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তারা আসেননি। এখানে কোথায় আছেন? কোথাও না, আমি আগে কখনো এখানে আসিনি। আজকের দিনটা কোনো মতে কোথাও একটা অপেক্ষা করে থাকতেই হবে। যেখানে হোক একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। আচ্ছা। মেয়েটি স্মিত হেসে হঠাৎ মুখ তুলতে আবার দুজনের চোখাচোখি হলো। সে চোখ নামিয়ে নিয়ে মনে মনে একটু ইতস্তত করে শেষে বলল, আমার সঙ্গেই আসুন। আমি আপনার সাথে? হ্যাঁ, তা হয়তো যেতে পারি, কিন্তু এতে দোষ থাকলে হয়তো আপনি কখনোই ডাকতেন না। আসলে আমি হয়তো আপনাকে চিনি, কিন্তু মানে কিছুতেই মনে করতে পারছি না। যদি আপনার পরিচয়টা দিতেন। তাহলে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে নিই। পথে যেতে যেতে আমার পরিচয় দেব। এইটুকু বলে মেয়েটি মন্দিরের দিকে চলে গেল। রমেশ মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইল সেই দিকে। কি যেন এক উদ্দাম যৌবন স্ত্রী মেয়েটির ভেজা কাপড়ের মধ্যে থেকেও ফুটে উঠছিল। তার মুখ, দেহের গড়ন, চলার ভঙ্গিটা পর্যন্ত রমেশের পরিচিত। অথচ বহু দিনের মনের বন্ধ কপাট খুলে স্মৃতি তাকে কোনো মতেই পথ ছেড়ে দিল না। আধ ঘন্টা পরে পুজো সেরে এসে মেয়েটি আবার যখন বাইরে এলো, রমেশ আর একবার তার মুখ দেখতে পেল। এখনো তাকে কিছুতেই চিনতে পারছে না রমেশ। এরপর ধীরে ধীরে পথ চলতে লাগলো দুজনে। একসময় রমেশ জিজ্ঞাসা করল, আপনার সাথে কোনো আত্মীয় নেই? না, দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায় এখানে আসি, সব চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? নইলে যে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হতো। আমি রমা। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। এর আগেও শ্রী শরৎচন্দ্রের দত্তা, চরিত্রহীন ইত্যাদি উপন্যাস আপনারা শুনেছেন। তার সাথে তো রয়েছে ছোট গল্প অনেকই, তার মধ্যে অন্যতম কোরেল, আধারে আলো, হরিলক্ষ্মী ইত্যাদি।
আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প পল্লী সমাজ, তৃতীয় পর্ব। সামনে বসিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর পান সেজে দিয়ে বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্জি পেতে রমা অন্য ঘরে চলে গেল। সদ্য বানানো বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে শুয়ে পড়ে রমেশের মনে হলো তার এই 23 বছরের জীবনটা মাত্র একটা বেলার মধ্যে কেমন যেন আগাগোড়া বদলে গেল। ছেলেবেলা থেকেই তার বাস বিদেশে, জীবন কেটেছে পরের আশ্রয়। খাওয়া বলতে কোনো মতে সামান্য যা হোক কিছু উদ্রস্ত করা, এর বাইরে যে আরো কিছু হতে পারে তা সে জানতই না। তাই আজ যে তাকে এভাবে সাজিয়ে পাত পেরে যত্ন করে খাওয়ানো হলো, সে বিস্ময়ের ঘোর তার এখনো কাটছে না। অজানা এক বিস্ময়ের মাধুর্যে রমেশের মনখানা যেন একেবারে ডুবে গেল। রমা যদিও বেশি কিছু রমেশের জন্য জোগাড় করতে পারেনি, নিতান্ত সাধারণ 2-4টে আনাজপাতি দিয়ে রান্না আর খাওয়া শেষে অল্প গরম দুধ, তাই বাকি অপূর্ণতাটুকু রমা চেয়েছিল যত্ন দিয়ে পূর্ণ করে দিতে। খাওয়ার পর্ব মিটে গেলে গভীর পরিতৃপ্তির যে নিঃশ্বাসটুকু রমা অন্তর থেকে বেরিয়ে এলো, তার আসল অর্থ যে কি তা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কারোর বোঝার সাধ্যই না। শুনছেন? ও, আমি ঘুমিয়ে পড়েছিলাম না, বুঝতেই পারি না। আসলে আমার দুপুরে শোয়ার অভ্যেস নেই, তবু চোখটা কীভাবে জানি লেগে গেল। আমাকে তো আবার ফিরতেও হবে। ও কি মেঘ করেছে বুঝি? হ্যাঁ, তাই তো। এ বাবা, চারপাশটা তো ঘন অন্ধকারে ছেয়ে গেছে। এবারে কি করি তাহলে? আজ যখন বাড়ি যাওয়ার সম্ভব না, তখন এইখানেই থাকুন না। এখানে? কিন্তু যার বাড়ি তাকে তো এখনো দেখতে পেলাম না। তিনি না বললে থাকে কি করে? তিনিই বলছেন থাকতে। এই বাড়ি আমার। তোমার? কিন্তু এখানে বাড়ি কেন? এই জায়গাটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন তেমন লোক নেই ঠিকই, কিন্তু কখনো কখনো এমনও হয় যে পা বাড়াবার জায়গা থাকে না, এতই ভিড়। তারকনাথ ঠাকুরের ওপর তোমার খুব ভক্তি, তাই না? তেমন ভক্তি আর কই, কিন্তু যতদিন বেঁচে আছি ওনাকে ভরসা না করলে আর চলবে কিভাবে? রমেশ আর কোনো প্রশ্ন করল না। রমা চৌখাট ঘেঁষে বসে পড়ে অন্য কথা পারল। রাত্রে আপনি কি খান? যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না। তাই বামুন ঠাকুরের সিদ্ধান্তের ওপরেই আমাকে তুষ্ট থাকতে হয়। এত বৈরাগ্য কেন? বৈরাগ্য নয়, কুড়েমি। কিন্তু পরের কাজে তো আপনার কোনো কুঁড়েমি দেখি না। তার কারণ আছে। পরের কাজে গাফিলতি হলে ভগবানের কাছে জবাবদিহি করতে হয়। নিজের কাছেও হয়তো হয়, কিন্তু অত নয়। আপনার টাকা আছে তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই তাদের কথা জানি না রমা, কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই, মন দেবারও কোনো ধরা মাথা উচর নেই। টাকা থাকা না থাকার হিসেব তিনিই জানেন, যিনি পরকালের ভার নিয়েছেন। কিন্তু পরকালের চিন্তা করার বয়স তো আপনার হয়নি।
আপনি আমার চেয়ে শুধু 3 বছরের বড়। তার মানে তো তোমার সেই সময় আরোই হয়নি। ভগবান তাই করুন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। কিন্তু কি জানো, নিজের সম্পর্কে তো এইটাই ভাবি সবসময়, আজ আছি তো কাল নেই। রমেশের কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল তা রমার অন্তরে তীরের মতন বিঁধল। একটু চুপ থেকে রমা জিজ্ঞাসা করল, আপনাকে তো সন্ধ্যা আহ্নিক করতে দেখলুম না। মন্দিরের মধ্যে কি আছে না আছে তা না হয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গন্ডুস করাটাও কি ভুলে যাচ্ছেন? তা বলিনি, কিন্তু হঠাৎ এ কথা কেন? পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কি না তাই জিজ্ঞাসা করছি। দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা মানে শুধু অভিশাপ দেওয়া। আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘজীবন কোনো আত্মীয় কোনোদিন কামনা করে না। আমি মরবার জন্য যে পা বাড়িয়ে আছি তা সত্যি নয় ঠিকই, কিন্তু বেশি দিন বেঁচে থাকার কথা মনে হলেই ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধেও তো সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলার আমার পক্ষে বাচালতাই হবে, কিন্তু কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলে মানুষই বলে মনে হবে, তখন আমার এই কথাটি মনে করবে। আমি তোমার কথা ভুলবো না, তোমাকেও না। তবু বলি, আমি তো তোমার কেউ নই রমা, বরং তোমার পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলাম, এতদিন তার ধারে কাছে যাবার সৌভাগ্য হয়নি আমার। এইমাত্র তাই ভাবছিলাম, আমার সমস্ত জীবনটা তুমি যেন এই একটা বেলার মধ্যে আগাগোড়া বদলে দিয়েছ। জানো, আমাকে কেউ কখনো এমন করে খেতে বলেনি, এত যত্ন করে আমাকে কেউ কখনো কোনো দিন খাওয়ায়নি। খাবার মধ্যে যে এত আনন্দ আছে, আজ তোমার থেকেই প্রথম জানলাম রমা। রমেশের কথা শুনে রমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তবু কোনো মতে সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, এ ভুলতে আপনার বেশি দিন লাগবে। যদি বা একদিন মনেও পড়ে, অতি তুচ্ছ বলেই মনে পড়বে। তাছাড়া কি জানেন তো, দেশে গিয়ে যে আমার নামে নিন্দে করবেন না, এই আমার ভাগ্য। না রমা, নিন্দেও করবো না, আর সুখ্যাতি করেও বেড়াবো না। আজকের দিনটা আমার জন্য নিন্দা সুখ্যাতির অনেক করতে। রমা আর কোনো কথা না বলে নিজের ঘরে উঠে চলে গেল। বাইরে থেকে ভেতরটা কেউ দেখতে না পেলেও শুধুমাত্র অন্তর্যামী দেখলেন নির্জন আলো আঁধারি ঘরের মাঝে বসে থাকা রমার চোখ বেয়ে নিঃশব্দে অঝোর কান্না ঝরে চলেছে। দুই দিন অবিরাম বৃষ্টির পর আজ দুপুরে একটু রোদ ধরেছে। চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারের হিসাবপত্র দেখছিল। হঠাৎ প্রায় জনাকুড়ি কৃষক এসে কেঁদে পড়ল। বাবু বাবু বাবু
আরে 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 পা ছাড়ো। আরে আগে বলো কি ব্যাপার কি? ছোট বাবু এই যাত্রা রক্ষে করুন। আপনি তা বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে ছোট বাবু। 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করতে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু। গায়ে একটা ঘরও খেতে পাবেনি গো। বাবু, আপনি এই সময় না দেখলি আমাদের সর্বনাশ হয়ে যাবে বাবু। আপনি একটু দেখুন। রমেশ বিষয়টা বুঝতে পারল না। গোপাল সরকার চাষিদের দু একটা প্রশ্ন করে ব্যাপারটা রমেশকে বুঝিয়ে দিল। 100 বিঘার মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাতে আছে। এর পূব দিকে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে বড় গ্রাম। শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুকুজ্জেদের। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু তা কড়া পাহারায় আটকে রেখেছেন। চাষিরা আজ সকাল থেকে তাদের কাছে হত্যে দিয়ে পড়েছিল, তবুও কোনো লাভ না হওয়ায় কাঁদতে কাঁদতে এখানে উঠে এসেছে। রমেশ আর অপেক্ষা করল না। দ্রুত পা চালিয়ে যখন সে বাড়িতে এসে হাজির হলো, তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়ায় ঠেস দিয়ে তামাক খাচ্ছে। পাশেই বসে হালদার মশাই। ওদের মধ্যে বোধহয় এই ব্যাপার নিয়েই কথা হচ্ছিল। রমেশের দিকে হঠাৎ চোখ পড়তেই দুজনে থমকে গেল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করেই বলল, চলার বাঁধ আটকে রাখলে তো চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুঁকোটা হালদারের হাতে দিয়ে মুখ তুলে বলল, কোন বাদটা? রমেশের মাথা এমনিই গরম হয়েছিল। তার উপর বেনির এই নাটকীয়তা দেখে আরও জ্বলে উঠল। ক্রুদ্ধভাবে বলল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গায়ের ধান যে হেজে যাবে। আপনি আপনি জল বার করে দেওয়ার হুকুম দিন। সেই সঙ্গে যে 200-300 টাকার মাছও বেরিয়ে যাবে, সে খবরটা রেখেছো কি? এই টাকাটা দেবে কে? তাছাড়া না তুমি? চাষারা গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমিই বা কেন দেবো সেও তো বুঝতে পারলাম না। তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাবো সেও তো বুঝতে পারছি না। দেখো দেখো হালদার খুঁড়ো, দেখো এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন। ওই রমেশ হারামজাদা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়ি মরা কান্না কাঁদছিল। আমি সব জানি, বুঝলে, আমি সব জানি। তোমার সদরে কি দাওয়ান নেই? তার পায়ে নাগরা জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে, জল আপনি নিকাশ হয়ে যাবে। হ্যাঁ। রমেশের আর সহ্য হচ্ছিল না। তবুও সে প্রাণপণে নিজেকে সংবরণ করে বিনীতভাবে বলল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের ভাত মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। হলো তো হলো, তাদের 5,000 যাক 50,000 যাক, আমার গোটা সদরটা কপালে তো দুটো পয়সা বের হবে না। তো সারাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে। এরা সারা বছর তাহলে খাবে কি বর্দা? খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখেই আমাদের কাছে টাকা ধার করতে তখন ছুটে আসবে। এ ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। আমাদের বাপ ঠাকুরদারা যে একটু আধটুই উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, সেইগুলো তো আমাদের নড়ে চড়ে গুছিয়ে গুছিয়ে খেয়ে দিয়ে আমার ছেলেদের জন্য রেখে যেতে হবে। বলে কি না, ওরা খাবে কি? আরে ধার কর্য করে খাবে, নইলে বেটালে ছোট লোক বলছে কেন? ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে রমেশের চোখ মুখ তেতে উঠল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রেখেই বলে চলল, আপনি যখন কিছুতেই কিছু করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললাম। তার মত হলে আপনার একারও মতে কিছু হবে না। বেশ, গিয়ে দেখো গে। তোমার শুনে রাখো, তার আর আমার মত না আলাদা নয়। ভাইয়া সে সোজা মেয়ে নয়, তাকে ভোলানো তো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে ঝেড়েছিল, বুঝলে? কি বলো হালদার খুড়ো? খুড়োর মতামত শোনার কোনো আগ্রহ রমেশের ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর কথার কোনো জবাব দেওয়ার রুচিও তার হল না। নিশ্চুপ নিরুত্তর ভাবে সে বেরিয়ে চলে গেল।
তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে রমা মুখ তুলতেই বিস্ময় থ হয়ে গেল। ঠিক সামনেই রমেশ দাঁড়িয়ে, রমার মাথার আঁচল গড়ায় জড়ানো। মনে হচ্ছিল সে যেন এইমাত্র রমেশকেই প্রণাম করে মুখ তুলল। রমেশ তখন এতই উত্তেজিত ছিল যে মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য তার মনে ছিল না, তাই সে সোজা ভেতরে এসে হাজির হয়েছে। সেদিনের পর দুজনের আজ মাসখানেক পরে দেখা। রমেশ বলল, তুমি নিশ্চয়ই সবটা শুনেছ। জল বার করে দেওয়ার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কেটে গেল। সে মাথায় আঁচল তুলে দিয়ে বলল, সে কেমন করে হবে? তাছাড়া বর্দার তোর মত নেই? নেই জানি, কিন্তু তার একলা রমতে তো কিছু এসে যায় না। আমিও বুঝি জল বার করে দেওয়াই উচিত, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবে? অত জলে কোনো বন্দোবস্ত করা সম্ভব নয়। এবছর না হয় আমরা আমাদের ক্ষতিটা একটু মেনে নিলাম, না হলে পুরো গ্রাম মারা পড়বে। রমা চুপ করে রইল। তাহলে অনুমতি দিলে? না, অত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। রমার থেকে এই উত্তর সে কল্পনাতেও আশা করেনি, বরং রমেশের নিশ্চিত বিশ্বাস ছিল তার কথা রমা কখনোই ফেলতে পারবে না। রমা মুখ তুলে রমেশের দিকে চাইল। তার বিস্মিত চেহারা দেখে মনের ভাব বুঝল। বলল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। না, অর্ধেক তোমার। শুধু নামে। বাবা জানতেন সমস্ত বিষয়ে যতীনই পাব, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছে। আমি হাত জোড় করে অনুরোধ করছি রমা, মোটে তো এই কটা টাকা। তোমার অবস্থা এদিকে সকলের চেয়ে ভালো। তোমার কাছে এই লোকসানটা কিছুই নয়। আমি মিনতি করছি, এর জন্য এত লোকের ভাত মেরো না। আমি সত্যি ভাবতে পারিনি তুমি এতটা নিষ্ঠুর হতে পারো। নিজের ক্ষতি করতে পারেনি বলে যদি নিষ্ঠুর হই, তাহলে না হয় আমি তাই। তবে আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন। রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধুমাত্র টাকার সম্পর্কে। এই জায়গায় ফাঁকি চলে না। তাই এইখানেই মানুষের আসল রূপ প্রকাশ পেয়ে যায়। যেমন আজ তোমারটা পেল। ভালোই হয়েছে, আমার ভুল ভেঙেছে। কি বোকা আমি! চিরকাল ভেবেছি তুমি এদের চেয়ে অনেক অনেক উঁচুতে, কিন্তু তুমি তো তোমাকে নিষ্ঠুর বলা ভুল রমা। তুমি নীচ, তুমি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চোখ বিস্ফারিত হয়ে গেল। অস্ফুটে মুখ দিয়ে তার বেরিয়ে এলো, কি বললেন? কি আমি? তুমি অত্যন্ত হীন, নীচ। আমি যে কত উদ্গ্রীব হয়ে উঠেছি ওদের বাঁচানোর জন্য, তুমি তো খুব ভালো করে বুঝছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। যে কথাটা বর্তা অব্দি মুখ ফুটে বলতে পারলো না, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়ে বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে তার মধ্যে মানুষের অসহায়তার সুযোগ নেওয়াটা সবচেয়ে বেশি ঘৃণ্য পাপ। এবং আজ তুমি সেই পাপেই পাপী হলে। এটা মনে রেখো। রমা বিউহল হতবুদ্ধির মতন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। একটা কথাও তার মুখে জোগাল না। এবারে মন দিয়ে শোনো, আমি এবারে ঠিক কি করব। এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো তো আটকাবার চেষ্টা করো। চলি। রমেশ চলে গেল। সন্ধ্যার আবছায়ের মধ্যে রমা দাঁড়িয়ে রইল হতবিহ্বল হয়ে। তার অস্বাভাবিক পাণ্ডুর ফ্যাকাশে মুখ, কাঁপা কাঁপা ঠোঁট,
তিরতির করে নড়তে থাকা চোখের পাতা বুঝিয়ে দিল তার বুকের ভেতরে কিরকম ঝড় উঠেছে। মাসি উপরে ঠাকুর ঘরে পুজো করছিলেন, তাই এসবের কিছুই জানতে পারলেন না। কিছুক্ষণ পর নিচে এসে দেখলেন রমা দাসীকে সঙ্গে নিয়ে কোথাও যেন বের হচ্ছে। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, এই জল কাদা সন্ধ্যার পর কোথায় যাস গো রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। এমন সময় দাসী বলল, পথে ঘাটে আর কাদা কই গো দিদিমা? ছোট বাবু এমন সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছেন যে সিঁদুর বলে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন গো, গরিব দুঃখকে সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। রাত্রি তখন প্রায় 11টা। বেনির চণ্ডী মণ্ডপ থেকে অনেক লোকের কথা বলার চাপা আওয়াজ ভেসে আসছে। আকাশের মেঘ কেটে গিয়ে ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার ওপর এসে পড়েছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়ে একজন ভীষণাকৃত প্রৌঢ় মুসলমান চোখ বুজে বসেছিল। তার সারা মুখের ওপর কাঁচা রক্ত জমাট বেঁধে গেছে, পরনের কাপড় চোপড় রক্তে মাখামাখি। তবুও সে নিশ্চুপভাবে বসে আছে। বেনি চাপা গলায় অনুনয় করছেন, কথা শোনাক তো, থানা চল। কমসে কম 7 বছরের জন্য তাকে না পাঠাতে পেরেছি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পেছনে চেয়ে বলল, রমা, তুই একবার বল না, চুপ করে রইলি কেন? রমা আগের মতোই নীরবে বসে রইল। আকবর আলী এবার চোখ খুলে সোজা হয়ে বসে বলল, সাবাস, মায়ের দুধ খেয়েছিল বটে ছোট বাবু, লাঠি ধরলে বটে। বেনি রেগে উঠে বলল, সেই কথাই তো বলছি আকবর। কার লাঠিতে তুই যখন হলি, সেই ছোড়া না সেই হিন্দুস্তানি চাকরটা? সেই বেটে হিন্দুস্তানিটার, সে বেটা লাঠি জানে কি বড় বাবু? আমার হাতের ঘা পেলেই সাবাড় হয়ে যেত। রমা উঠে এসে কাছে দাঁড়াল। আকবর তাদের পীরপুরের প্রজা। আগে এমন অনেক হয়েছে, লাঠির জোরে বহুজনের বিষয় আশয় হস্তগত করে দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর রাগে অভিমানে ক্ষিপ্তপ্রায় হয়ে রমা তাকে ডেকে এনে বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল এবং ভালো করে একবার দেখতে চেয়েছিল রমেশ শুধু সেই হিন্দুস্থানিরার গায়ের জোরে কেমন করে কি করে। কিন্তু সে যে নিজেই এত বড় লাঠিয়াল, একথা রমা স্বপ্নেও ভাবতে পারেনি। আকবর রমার দিকে চেয়ে বলল, তখন ছোট বাবু সেই বেটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটকে দাঁড়ালো দিদি ঠাকুর। আমি আর আমার 2টি ছাওয়াল হঠাৎ নামলাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো। কইলেন, আকবর, বুড়ো মানুষ তুই সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। তোর আপনার গায়ে তো জমি জমা আছে, তাহলে বুঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে। আমি সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোট বাবু, তুমি একটিবার পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কজনা জপা সব কোদাল মারছে, ওদের মুন্ডু কটা ফাঁক করে দিয়ে যায়। বেঈমান, তাকে সালাম বাজিয়েছে, এখন চালাকি মারা হচ্ছে। খবরদার বড় বাবু, বেঈমান কয়নি ক। ওরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, কিন্তু ওইটা সইতে পারি না। কপালে হাত দিয়ে খানিকটা রক্ত মুছে রমাকে উদ্দেশ্য করে আকবর আবার বলল, বেঈমান কারে কয় দিদি? ঘরের মধ্যে বসি বেঈমান কইস বড় বাবু? সকি দেখলি জানতে পারতে ছোট বাবু কি। ছোট বাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে না, বলবি তুই বাঁধ পাড়া দিচ্ছিলি, ছোট বাবু চড়াই হয়ে তোকে মেরেছে। হে তোবা তোবা, দিনকে রাত করতি বলো বড় বাবু, না আর অন্য কিছু বলবি? আজকে যখন দেখি আয় না,
কাল ওয়ারেন্ট বার করে এক হাতে পুরো হাজতে পড়বো। এ রমা, তুই ভালো করে আবার বুঝিয়ে বল না, এমন সুযোগ কি আর বারবার পাওয়া যাবে? রমা আগের মতোই চুপ করে থেকে কেবল আকবরের দিকে চেয়ে রইল। আকবর ঘাড় নেড়ে বলল, না দিদি ঠাকুরন, ও পারবনি। বলি কেন পারবি না বল? কি কও বড় বাবু, শরম নেই মোর? মাঝখানা গায়ের লোকে মোরে সর্দার কয় না। দিদি ঠাকুরন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, কিন্তু ভৈরিদি হব কোন কারামুয়ে? রমা মৃদু কণ্ঠে একবার মাত্র বলল, পারবে না আকবর? না দিদি ঠাকুরন, আর সব পারি, কিন্তু সদরে গিয়ে গায়ের সোর দেখাতে পারি না। আকবরের ছেলেরা সামনেই বসেছিল। ওদের ইশারা করে উঠতে বলল আকবর। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাদের দিকে অগ্নিদৃষ্টিতে চেয়ে থেকে মনে মনে অকথ্য গালিগালাজ করতে লাগলো। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করে আকবর আলী ছেলেদের নিয়ে যখন বিদায় হলো, রমার বুক চিরে কেবল একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অকারণেই তার দুই চোখে জল ছাপিয়ে উঠল। আজকে তার পরাজয়ের পরেও, এত অপমানের পরেও কেন জানি রমার মনে হলো বুকের উপর থেকে একটা গুরুভার নেমে গেছে। এর কারণ সে জানে না, তবুও সে যেন কতকটা নিশ্চিন্ত হলো। বাড়ি ফিরে সারা রাত ওর ঘুম হল না। সেই যে তারকেশ্বরের সামনে বসে খাওয়াচ্ছিল, সে দৃশ্যই কেবল তার চোখের ওপর ভেসে বেড়াতে লাগলো। রমার ভাবতেই অবাক লাগে, অমন সুন্দর সুকুমার দেহের মধ্যে একই সাথে এত মায়া আর এত তেজ কিভাবে থাকতে পারে। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবেসেছিল। নিতান্ত ছেলেমানুষী ভালোবাসা, তাতে সন্দেহ নেই। কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরে রমা প্রথম অনুভব করেছিল। তারপরে সেই নিদারুণ রাত্রির ঘটনার দিন থেকেই রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর মতো শূন্য ধুধু করছিল। কিন্তু সে যে তার সমস্ত কাজকর্ম, শোয়া বসা, এমনকি চিন্তা ভাবনাও এমন বিস্বাদ করে দেবে, তা রমেশ কল্পনাও করেনি। খালের ওপারে পীরপুর গ্রাম তাদেরই জমিদারি। এখানে মুসলমানের সংখ্যাই বেশি। একদিন তারা দল বেঁধে রমেশের কাছে এসে হাজির হলো। এই বলে নালিশ জানালো যে যদিও তারা এই গাঁয়ের প্রজা, তবুও তাদের ছেলেপিলেকে মুসলমান বলে গ্রামের স্কুলে ভর্তি হতে দেওয়া হয় না। কয়েকবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। মাস্টারমশাইরা কোনো মতেই তাদের ছেলেদের স্কুলে নেয় না। রমেশ রেগে উঠে বলল, এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনিনি। তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করে দেব। শুনছেন দ্য ওয়ান্ডারিং বুকশেলফের আজকের গল্প, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। আমাদের চ্যানেলে এরকম সুন্দর সুন্দর গল্প ও উপন্যাস শুনতে আজই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি করব না, শোনা যাক আজকের গল্পের বাকি অংশটি। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হয়ে পড়েছিল। তাই এই বিষয়টাকে আর না বাড়িয়ে এদের সিদ্ধান্তে সায় দিল। এবং তখন থেকে এই নতুন স্কুল তৈরি হবার তোড়জোড় শুরু হয়ে গেল। এদের সঙ্গে থাকতে থাকতে রমেশ যে শুধু নিজেকে সুস্থ বোধ করল তাই নয়, এই একটা বছর ধরে তারা যত শক্তিক্ষয় হয়েছিল তা ধীরে ধীরে যেন পূরণ হতে লাগলো।
রমেশ দেখল কুয়াপুরের হিন্দু প্রতিবেশীদের মতো এরা কথায় কথায় ঝগড়া বিবাদ করে না। তেমন কিছু কখনো হলে মুরব্বীদের বিচারকেই মাথা পেতে নেয়। তাছাড়া বিপদের দিনে একে অপরের সাহায্য করার মানসিকতা এদের মধ্যে এতটাই প্রবল যে এই গুণ আজ অবধি রমেশ কোনো ভদ্র অভদ্র হিন্দু গ্রামবাসীদের মধ্যে দেখেনি। এসব দেখে রমেশের নিজের প্রতি অনুশোচনাই হল। তাই সব ভেবে চিনতে রমেশ এই সিদ্ধান্তে এলো, প্রতিবেশীদের ভালো করার ইচ্ছেটা সে সর্বান্তকরণে মন থেকে মুছে ফেলবে। নানা কারণে অনেক দিন থেকে জ্যাঠাইমার সঙ্গে রমেশের দেখা হয়। সেদিনের মারামারির ঘটনার পর থেকে ইচ্ছে করেই রমেশ সেদিকে যায়নি। আজ কি মনে করে ভোর ভোর উঠে পড়ে সে একেবারে তার ঘরের দোরগোড়ায় এসে দাঁড়াল। রমেশ আশ্চর্য হয়ে দেখল জ্যাঠাইমা এত ভোরে উঠে স্নান সেরে অস্পষ্ট আলোতে ঘরের মেঝে বসে চোখে চশমা এঁটে একখানা বই পড়ছেন। বিশ্বেশ্বরীও একই রকম ভাবে রমেশকে এত সকাল সকাল দেখে অবাক হলেন। বইটা বন্ধ করে তাকে আদর করে ঘরে ডেকে বসিয়ে জিজ্ঞেস করলেন, এত সকালে যে রে? অনেকদিন তোমাকে দেখিনি জ্যাঠাইমা, তাই তুমি জানো আমি পীরপুরে একটা স্কুল করেছি। শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাস না কেন বলতো? সেই কথা বলতেই এসেছি জ্যাঠাইমা। সেদের ভালো করার চেষ্টা করাটা শুধু পণ্ডশ্রম। এরা কেউ কারোর ভালো দেখতে পারে না। অভিমান অহংকার এদের এত বেশি, ভাবতেও কষ্ট লাগে। মাঝ থেকে নিজেরাই নিজেদের শত্রু বাড়াচ্ছে। তাই আমি ভেবেছি যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকারের মঙ্গল হবে, আমি তাদের জন্যই পরিশ্রম করব। এ কথা তো নতুন নয় রমেশ। পৃথিবীতে ভালো করবার ভার যে কেউ নিজের ওপর নিয়েছে, চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে যায়। সেই ভয়ে যারা পিছিয়ে দাঁড়ায়, তুইও তাদের দলে গিয়ে যদি মিশিস, তাহলে কি চলবে বাবা? এ গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছে, সেজন্যই তোকে মানতে হবে। আর হ্যাঁ রে রমেশ, তুই নাকি ওদের হাতে জল খাস? ওই দেখো জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখি না। আমি তোমাদের জাতিভেদ মানি নে। মানিস নে? ও কি কথা! যা, এ আমি বিশ্বাস করিনি। কেন বিশ্বাস করো না জ্যাঠাইমা? এর থেকেই তো যত মনোমালিন্য, যত বাদাবাদি। সমাজে যাকে ছোট জাত বলে রাখা হয়েছে, সে যে বড়কে হিংসে করবে, এই ছোট থাকার বিদ্রোহে বিদ্রোহ করবে, এর থেকে মুক্ত হতে চাইবে, সে তো খুব স্বাভাবিক। এক জাতি অর্জন করতে চায় না, জানে না, জানে শুধু অপচয় করতে। নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার, বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তাকেই স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয়ে যাচ্ছি। এই যে মানুষ গণনা করার একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়ে দেখতে জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে। মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে হাতে টের পেতে, দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে আর মুসলমানরা সংখ্যায় বেড়ে উঠছে। কিন্তু কই, তবু তো হিন্দুর হুঁশ হয় না। তোর এত কথা শুনে এখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা মানুষ গুণে বেড়ায়, তারা যদি গুণে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকার ভয়ই জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতেও পারে। হিন্দু যে কমে আসছে সে আমি মানি, কিন্তু তার অন্য কারণ আছে। যদিও সেটাও সমাজেরই ত্রুটি, কিন্তু
ছোট জাতের জাত দেওয়া দেবী তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না। কিন্তু পণ্ডিতেরা তাই তো অনুমান করেন জ্যাঠাইমা। অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা। কেউ যদি এমন খবর দিতে পারে অমুক গায়ের এতগুলো ছোট জাত এই জন্যই এই বছর জাত দিয়েছে, তাহলেও না হয় পণ্ডিতের কথা আমি মানতে পারি। কিন্তু আমি খুব জানি এ সংবাদ কেউ দিতে পারবে না। কিন্তু যারা ছোট জাত, তারা যে অন্যান্য বড় জাতকে হিংসে করে চলবে, এ তো ঠিক না জ্যাঠাইমা। না বাবা, এ ঠিক কথা নয়। এ তোদের শহর নয় রে বাবা। পাড়াগাঁয়ে জাত ছোট কি বড়, সেজন্যে কারোর এতটুকু মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসে করে না, 2-1 বছর পরে জন্মাবার জন্য যেমন তার মনে এতটুকু ক্ষোভ নেই, পাড়াগাঁয়েও ঠিক তেমনি। এখানে কায়েত বামুন হয়নি বলে একটুও দুঃখ করে না, কৈবর্ত ও কায়েতে সমান হওয়ার জন্য একটুও চেষ্টাও করে না। বড় ভাইকে একটা প্রণাম করতে ছোট ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না, তেমন কায়ও তো বামুনের একটুখানি পায়ের ধুলো নিতে একটুও কুণ্ঠিত হয় না। সে নয় বাবা, জাতিভেদ টেদ হিংসে বিদ্বেষের কারণই নয়। অন্তত বাঙালির যা মেরুদণ্ড, সেই পল্লী গ্রামে নয়। তবে কেন হয় এরকম জ্যাঠাইমা? ও গায়ে তো এত ঘর মুসলমান আছে, তাদের মধ্যে তো কোনো বিবাদ নেই। একজন আরেকজনকে বিপদের দিনে এমন করে চেপে ধরে না। সেদিন অর্থাভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটাকে পর্যন্ত ছুঁতে যায়নি, সে তো তুমি জানোই। জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তার কারণ নয়। কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনো সত্য কয়েকটা ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে তা নেই। যাকে যথার্থ ধর্ম বলে, পল্লীগ্রাম থেকে সে একবারে লোপ পেয়ে গেছে। আছে শুধু কতকগুলো ওই আচার বিচারের কুসংস্কার, আর তার থেকে নিরর্থক দলাদলি। এই প্রতিকারের কি কোনো উপায় নেই জ্যাঠাইমা? আছে বই কি বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানী। যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে। তাই তো তোকে কেবলই বলি, তুই তোর এই জন্মভূমিকে কিছুতেই ছেড়ে যাস নে। আমি জানি তুই এখন বলবি মুসলমানদের মধ্যেও যে অজ্ঞতাটা বেশি, কিন্তু কি জানিস, তাদের সজীব ধর্মই তাদের সব দিকে শুধরে রেখেছে। শোন রমেশ, পীরপুরে খবর নিলে শুনতে পাবি জাফর বলে একটা বড় লোককে তারা সবাই এক ঘরে করে রেখেছে। সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না বলে। কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিলে, কিন্তু সমাজ থেকে তার শাস্তি হওয়া তো চুলোয় যাক, সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পুণ্য, এর সাজা ভগবান ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন, কিন্তু পল্লী সমাজ তাতে ভ্রুক্ষেপ করে না। এই নতুন খবরটা শুনে রমেশ অবাক হয়ে গেল। জ্যাঠাইমার কথা শুনে তার সত্য অসত্য সব গুলিয়ে গেল। বিশ্বেশ্বরী বলে চললেন, ফলটাকে উপায় বলে ভুল করিস নে বাবা। যে জন্যে তোর মন থেকে সংশয় ঘুষতে চাইছে না, সেই জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ। যেটা সকলের আগে না হলেই নয়, মনে করে যদি তাকে নিয়েই নাড়াচাড়া করতে যাস, এদিক ওদিক দুদিকই নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যদি যাচাই করতে চাস রমেশ,
শহরের কাছাকাছি দু চারখানা গ্রাম ঘুরে এসে তাদের সঙ্গে তোর এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলকাতার কাছাকাছি দু একখানা গ্রামের সাথে রমেশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তার মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখবার চেষ্টা করতেই হঠাৎ তার চোখের ওপর থেকে যেন একটা কালো পর্দা উঠে গেল। তারপর গভীর সম্ভ্রম ও বিস্ময়ে চুপ করে সে বিশ্বেশ্বরীর মুখের দিকে চেয়ে রইল। তাই তো তোকে বারবার বলি বাবা, তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাসনি। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসতো, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লী সমাজের এমন দুরবস্থা হতো না। তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারত না। রমেশের এবারে রমার কথা মনে পড়ল, তাই আবার অভিমানের সুরে বলল, দূরে সরে যেতে আমার কোনো দুঃখ নেই জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী রমেশের উদাসীনতাটা লক্ষ্য করলেও তার কারণ বুঝতে পারলেন না। বললেন, রমেশ, এসেছিস যখন, কাজ শুরু করেছিস যখন, মাঝখান থেকে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না বাবা। কেন জ্যাঠাইমা? জন্মভূমি তো শুধু আমার একার নয়। তোর একার বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পাসনি মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেননি? তাই এত লোক থাকতে কারো কানে তার কান্না গিয়ে পৌঁছতে পারেনি বাবা। কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলি। রমেশ আর তর্ক করল না। কিছুক্ষণ স্থিরভাবে বসে থেকে নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলো মাথায় নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। ছোটদা, ছোটদা, আরে যতীন, কাকে চাই? জ্যাঠাইমার বাড়ি থেকে রমেশ নিজের বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকতে যাবে, এমন সময়ে পিছন থেকে একজনের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে দেখে যতীন দাঁড়িয়ে। ছেলেটার চোখে মুখে কেমন যেন সংকুচিত ভাব। আপনাকে চাই ছোটদা। আমাকে? আমাকে চোরদা বলতে তোমাকে কে বললো? দিদি। দিদি? তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? কিছু না, দিদি বললেন আমাকে সঙ্গে করে তোর ছোটদার বাড়িতে নিয়ে চল, ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন। যতীন দরজার দিকে ইশারা করে দেখালো। রমেশ বিস্মিত ও ব্যস্ত হয়ে এসে দেখল রমা একটা থামের আড়ালে দাঁড়িয়ে আছে। সরে এসে সবিনয়ে বলল, আরে আরে এ কি সৌভাগ্য! কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে তুমি কষ্ট করে এলে কেন? আরে এসো এসো, ঘরে এসো। রমা একবার ইতস্তত করল। তারপর যতীনের হাত ধরে রমেশকে অনুসরণ করে তার ঘরের চৌকাঠের কাছে এসে বসে পড়ল। বলল, আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আপনার বাড়িতে এসেছি, বলুন দেবেন? রমা রমেশের মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সেই চাহনিতে যে কি ছিল, রমেশের বুকের ভেতরটা নিমিষেই উথাল পাতাল করে উঠল। তবুও প্রশ্ন করল, বলো কি চাই? না, আগে কথা দিন। তা হয় না। তোমাকে কোনো প্রশ্ন না করে আমার কথা দেবার শক্তি তুমি নিজে হাতেই ভেঙে দিয়েছ। আমি?
তুমি ছাড়া শক্তি আর কারোর ছিল না। রমা, আজ তোমাকে একটা সত্যি কথা বলবো। ইচ্ছে হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি না একেবারে মরে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনোদিন এ কথা তোমাকে শোনাতে পারতাম না। কিন্তু আজ যেখানে আমার কোনো পক্ষেরই লেশমাত্র ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা নেই, তাই আর সহজ করে বলছি, তোমাকে অদেয় আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না। কিন্তু কেন জানো? রমা দুদিকে মাথা নাড়ল। তার ভেতরটা কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কাঁটা হয়ে গেল। রমেশ বলল, শুনে কিন্তু রাগ করো না, কিছুমাত্র লজ্জা পেও না। মনে করো এ কোনো বুড়াকালের একটা গল্প শুনছো মাত্র। রমা প্রাণপণে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সে উদ্দাম চেষ্টায় তার মাথা এমনই ঝুঁকে পড়ল যে কিছুতেই চোখ তুলে চাইতে পারল না। রমেশ তেমনই শান্ত নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসতাম রমা, কিন্তু আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ হয় কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল, সেদিন আমিও কেঁদে ফেলেছিলাম। আজ আমার মনে পড়ে। কথাগুলো জ্বলন্ত সীসার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করে দগ্ধ করে ফেলতে লাগল। তীব্র অসহ্য বেদনায় তার বুকের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেটে ফালা ফালা হয়ে যেতে লাগল। কিন্তু নিষেধ করবার কোনো উপায় খুঁজে না পেয়ে নিরুপায় পাথরের মূর্তির মতন স্তব্ধ হয়ে বসে রইল। তুমি ভাবছো তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায়। আমার মনেও সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে দিয়ে গেলে, তখনও চুপ করেছিলাম। কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজে ছিল না। আজকে আমি আপনার বাড়ি এসেছি বলে অপমান করছেন? অপমান না রমা, এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই, কথা অন্য। রমা, তুমি আর সেই আগের রমা নেই। আমিও আর সেই আগের রমেশ নেই। সেদিন আমার কেন জানি নে অসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। সেই যে ছোটবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারিনি। তাই ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নাকি নিজে ওকে আরে ও কি বাইরে তো গোলমাল কিসের? বাবু 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 গোমস্তা গোপাল সরকারের ত্রস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশ ঘরের বাইরে আসতেই সে বলল, বাবু, পুলিশের লোক ভোজকে গ্রেপ্তার করেছে বাবু। কেন? গোপালের ভয়ে ঠোঁট কাঁপছিল। কোনো মতে বলল, পরশু রাত্রিরে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চেয়ে বলল,
রমা, আর এক মুহূর্ত থেকো না, খিড়কি দিয়ে বেরিয়ে যাও। পুলিশ খানা তল্লাশি করতেও ছাড়বে না, যাও। রমা ফ্যাকাশে মুখে উঠে দাঁড়িয়ে বলল, তোমার কোনো ভয় নেই তো? বলতে পারছি না, কত দূর কি দাঁড়িয়েছে সে তখন জানি না। রমার ঠোঁটজোড়া কেঁপে উঠল। তার মনে পড়ল পুলিশে সেদিন তার নিজের অভিযোগ করার কথা। তারপরই সে হঠাৎ কেঁদে ফেলে বলল, আমি যাব না। রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থেকে বলল, ছি, এখানে থাকতে নেই রমা, তুমি তুমি শীঘ্রই বেরিয়ে যাও। আমার কথাটা শোনো। না, আমি যাব না, আমার কথাটা শুনুন। কোনো কথা শোনার সময় নেই এখন রমা, তুমি তুমি তাড়াতাড়ি যাও। আর কোনো কথা না শুনে যতীনের হাত ধরে জোর করে টেনে নিয়ে দুই ভাই বোনকে খিড়কির পথে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল রমেশ। আজ 2 মাস হতে চলল কয়েকজন ডাকাতের আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানা তল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি এবং ভৈরব আচার্য সাক্ষ্য দেয় সে রাত্রে ভজুয়া তার সঙ্গে তার মেয়ের পাত্র দেখতে গিয়েছিল। তাও তাকে জামিনে খালাস দেওয়া হয়নি। বেনি এসে বলল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি শত্রুকে সহজে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে ওই মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখে রাখতে, আজ কি তাহলে ওই ব্যাটাকে এমন কাদায় পাওয়া যেত? অমনি ওই সঙ্গে রমেশের নামটা যদি আরো 2 কথা বাড়িয়ে চুড়িয়ে একটু লিখে দিতিস বোন। হ্যাঁ, আমার কথাটা তখন তোরা কেউ কান দিলিনি। রমা এমনই ম্লান হয়ে উঠল যে বেনি দেখতে পেয়ে বলল, না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না। আর তাই যদি হয় তাতেই বা কি, জমিদারি করতে গেলে কিছু দিয়ে হোটটা তো চলে না। রমা কোনো কথা বলল না। বেনি বলে চলল, সে আর কম চাল চাললো না দিদি। এই যে নতুন একটা স্কুল করেছে, এই না আমাদের অনেক কষ্ট হতে হবে। এমনি তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতেই চায় না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে তো জমিদারি থাক আর না থাকে সমান হবে। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে। আজ অবধি দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয়নি, কিন্তু আজ প্রথম রমা তর্ক করল। বলল, রমেশ দা নিজের ক্ষতি হতে এতে কম নয়। কি জানো রমা, ও তো নিজের লাভ ক্ষতির কথা ভাবেনি। আমরা দুজনে জব্দ হলেই ও খুশি। দেখছো না এ সে পর্যন্ত কিরকম টাকা ছড়াচ্ছে। চারদিকে ছোট লোকের মধ্যে ছোট বাবু বলে একটা রব উঠে গেছে। ওই একটা মানুষ, আর আমরা 2 ঘর কিছুই নই। কিন্তু শোনো, এই বেশি দিন চলবে না। ওই পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছো বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে এই বলে দিচ্ছি, দেখে নি। আমি লিখিয়ে দিয়েছিলাম, রমেশ দা জানতে পেরেছেন? সে ঠিক জানি রে, কিন্তু জানতে পারবেই। অজুয়ার মোকদ্দমায় সব কথাই উঠবে। রমা আর কোনো কথা বলল না। চুপ করে ভেতরে ভেতরে সে যেন একটা বড় আঘাত সামলাতে লাগলো। তার কেবলই মনে হতে লাগলো রমেশকে বিপদে ফেলতে সেই যে প্রথম দাঁড়িয়েছিল, সেই খবরটা আর রমেশের অগোচর রইবে না। খানিক পরে মুখ তুলে জিজ্ঞাসা করল, আজকাল ওর কথা বুঝি সকলের মুখেই বর্তা? শুধু আমাদের গ্রামেই নয় গো, শুনেছ দেখা দেখি আরো 5-6টা গ্রামে স্কুল করবার রাস্তা তৈরি করবার আয়োজন করছে। আজকাল ছোট লোকেরা সবাই বলাবলি করছে, সাহেবদের দেশে গ্রামে গ্রামে 1-2টোই ওই স্কুল আছে বলে ওদের এত উন্নতি। রমেশ এবার তার প্রচার করে দিয়েছে, যেখানেই নতুন স্কুল হবে সেখানেই ও 200 টাকা করে দেবে। ও দাদামশাই যত টাকা পেয়েছে সমস্তই নাকি ও এতে খরচ করবে। আরে মুসলমানরা তো ওকে পীর পয়ঙ্গর বলে মেনে বসে আছে। তবে এও শুনে রাখো রমা, আমিও কিন্তু অল্পে ছাড়বো না। সে যে আমাদের সমস্ত প্রজা এমনি করে বিগড়ে তুলবে আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুঝে দেখবো, সে যেন একটা স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরব আচার্য এবার ভজুয়ার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয়, সেবার আমি সব দেখবো। আরো একটা ফোন দিয়েছে,
দেখি গোবিন্দ খুড়োকে বলে। তারপর দেশে ডাকাতি তো লেগেই আছে। এবার চাকরটাকে যদি জেলে পুড়ে দিতে পারি তো আর মনিবকে পুড়তে কতক্ষণ। এই যে প্রথম দিনটি তুমি বলেছিলে রমা, শত্রুতা করতে ইনিও কম করবেন না। সে যে এমন সত্যি হয়ে দাঁড়াবে সেটা স্বপ্নেও ভাবিনি। রমা কোনো কথা বলল না। নিজের প্রতিজ্ঞা আর ভবিষ্যৎবাণী যে এমন করে বর্ণে বর্ণে সত্যি হবে সে নিজেও ঘুণাক্ষরে টের পায়নি। খানিক পরে রমা মৃদুস্বরে বলল, আচ্ছা বর্দা, রমেশদা যদি জেলেই যান সে কি আমাদের নিজেদের ভারী কলঙ্কের কথা নয়? বেনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কেন? আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সারা গায়ের লোক তো আমাদেরই চিচি করবে। সে যেমন কাজ করবে সে তার ফল ভুগবে, আমাদের কি? রমেশ তো সত্যি আর চুরি ডাকাতি করে বেড়ান না, বরং পরের ভালোর জন্য নিজের সবটুকু দিচ্ছেন। তাছাড়া আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। গায়ের লোক ভয়ে মুখের সামনে না বলুক, আড়ালে বলবে। ওপরে বসে ভগবান তো সব দেখছেন। নিরপরাধীকে মিথ্যে করে শাস্তি দিতে হলে তিনি তো রেহাই দেবেন না। বেনি মুখের হাসি মিলিয়ে গেল, ব্যঙ্গের স্বরে বলল, হায় রে আমার কপা, সে ছোড়া বুঝি ঠাকুর দেবতা সব মানে নাকি? এ খবর কি রাখো? সেদিন শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছিল, তাই মেরামত করবার জন্য তার কাছে লোক পাঠাতে সে হাঁকিয়ে দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলকে বাজে খরচ করবার টাকা আমার নেই। হ্যাঁ, এটা তোর কাছে নাকি বাজে খরচ? আর কাজের খরচ হচ্ছে ওই মুসলমানদের স্কুল করে দেওয়া। তাছাড়া বামুনের ছেলে সন্ধান টান্নি কিছুই করে না, শুনি মুসলমানদের হাতে জল পর্যন্ত খায়। উপাতে ইংরাজি পড়ে, আর তার জাত চম্ম কিছু আছে দিদি? কিছুই নাই। শাস্তি তো হয়ে গেছে কোথা, সমস্তই তোলা আছে, একদিন সবাই দেখতে পাবে। হ্যাঁ। রমার তর্ক না করে চুপ করে রইল বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা মনে পড়ে রমা আবার তার প্রতি বিমুখ হয়ে উঠল। বেনি নিজের মনে কথা বলতে বলতে চলে গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। বর্ষা শেষ হয়েছে বেশ কিছুদিন। গ্রামের আকাশে বাতাসে আচ্ছন্ন পুজোর গন্ধে ম ম করছে। এরই মাঝে গ্রাম বাংলার লোক একে একে ম্যালেরিয়া অসুখে পড়তে লাগলো। সেই বাতাস গায়ে লেগে রমেশও জ্বরে পড়ল। 3 দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠে খুব খানিকটা কুইনিন গিলে জানালার বাইরে পিতাপ রোদের দিকে চেয়ে চেয়ে রমেশ ভাবছিল, গ্রামের মধ্যে যত সব ডোবা আর পরিত্যক্ত জঙ্গল আছে সেগুলোর বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বরে ভুগে রমেশ এই অসুখের যন্ত্রণা যে কত তা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। রমেশ যদি এভাবে প্রতি বছর মাসের পর মাস গ্রামের মানুষকে এই অসহ্য রোগ ভোগ করতে ছেড়ে দেয়, তাহলে আর কিসের মানবিকতা? যদিও দিন কয়েক আগে একটা আলোচনায় বসে সে বুঝেছিল গ্রামের লোকেরাও এসব নালা বিল ঝোপ রাখার মতে নেই। এ থেকেই যে অসুখ বাড়ে তারা সেটা বোঝে, কিন্তু পরের ডোবা বুঝিয়ে জমির জঙ্গল কেটে কেউই ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াতে রাজি নয়। যার নিজের ডোবা বা জঙ্গল আছে সে এই বলে তর্ক করে যে এসব তো আর সে নিজে বানায়নি, বাপ ঠাকুরদার আমল থেকে আছে, সুতরাং যাদের গরজ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিক, আপত্তি নেই। কিন্তু সে নিজের গ্যাটের টাকা খরচ করে সেসবের সংস্কার করতে রাজি নয়। ইতিমধ্যে রমেশ খোঁজ নিয়ে জেনেছে এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হচ্ছে, অথচ পাশেরটায় কোনো প্রভাব পড়েনি। তাই সে ভেবেছে একটু সুস্থ হলে এইরকম একটা গ্রাম সে নিজে চোখে গিয়ে দেখে এসে তারপর ঠিক করবে কি করা উচিত কি নয়। কারণ তার নিশ্চিত ধারণা এই ম্যালেরিয়াহীন গ্রামগুলোর জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু না কিছু আছে যাতে তারা সুস্থ থাকে।
আর এই ব্যবস্থা যদি জুৎসই হয় সেটা রমেশ নিজের গায়েও কাজে লাগাবে। এতদিন পর তার ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে এমন একটা মহৎ কাজে লাগার সুযোগ হয়েছে মনে করে সে বেশ খুশিই হলো। ছোট বাবু, কে? হঠাৎকার ডাকে রমেশ মহা বিস্ময়ে মুখ ফিরিয়ে দেখে ভৈরব আচার্য ঘরের মেঝের উপর উপুর হয়ে পড়ে স্ত্রীলোকের মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পাশে দাঁড়িয়ে তার 7-8 বছরের মেয়ে। দেখতে দেখতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়া এসে ভিড় করে দাঁড়ালো। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হয়ে গেল। এই লোকটার কে মরলো, কি সর্বনাশ হলো, কাকে জিজ্ঞাসা করবে, কেমন করে কান্না থামাবে, কিছুই বুঝে পেল না। গোপাল সরকার কাজ ফেলে ছুটে আসলেন। কাছে এসে ভৈরবের একটা হাত ধরে টানতে ভৈরব উঠে বসে গোপালের গলা জড়িয়ে ধরে আরো ভয়ানকভাবে আর্তনাদ করে উঠল। আরে আরে কি হলো, কি হলো? আর থামো থামো, কাঁদতে নাই, শান্ত হও, তাড়াতাড়ি শান্ত। গোপালের সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছে কিছুটা প্রকৃতিস্থ হল। তারপর সে জানালো তার মহাশোকের কারণ কি। শুনতে শুনতে রমেশ স্তব্ধ হয়ে গেল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে কারোর উপর যে হতে পারে সে কল্পনা করতেও পারল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পেলে তাকে পুলিশের সন্দেহ দৃষ্টির থেকে বের করতে রমেশ তাকে তার নিজের দেশে পাঠিয়ে দিয়েছিল। আসামি পরিত্রাণ পেয়েছে বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়েছে। কেমন করে যেন বাতাসে বাতাসে নিজের বিপদের গন্ধ পেয়ে ভৈরবকাল সদরে গিয়ে খোঁজ নিয়ে জেনেছে 5-6 দিন আগে বেনির খুড় শ্বশুর রাধানগরের সনদ মুকুজ্জে ভৈরবের নামে সুদে আসলে 1126 টাকা 7 আনা ডিক্রি করেছে এবং তার বাস্তু ভিটেটা ক্রোক করে নিলাম করেছে। এবং এটা একতরফা ডিক্রি নয়, যথারীতি সমন বেরিয়েছে। কে যেন ভৈরবের নাম দস্তখত করে গ্রহণ করেছে। নির্দিষ্ট দিনে আদালতে হাজির হয়ে নিজেকে ভৈরব বলে স্বীকার করে কবুল জবাব দিয়ে এসেছে। আদতে এদিন মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা। এই এতগুলো মিথ্যার প্রকোপে কে যেন ভৈরবকে পথের ভিখারি করে ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় হওয়া সহজ নয়। আইনমতো সমস্ত ঋণ তা মিথ্যে হোক বা সত্যি আদালতে গচ্ছিত না করলে হাজতবাস নিশ্চিত। কিন্তু এত টাকা গরিব ভৈরব কোথায় পাবে? তাকে যে নিঃশব্দে মরতে হবে। কে শুনবে যে তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে? ভৈরব ভালো করে জানে এসবই বেনি আর গোবিন্দ গাঙ্গুলির কাজ। তাই ভৈরবের অদৃষ্টে যাই ঘটুক, গ্রামের সকলেই মুখে কুলু পেটেই থাকবে। একটি লোকও মাথা উঁচু করে প্রকাশ্যে প্রতিবাদ করবে না। সব জেনে রমেশের বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। হাইরে পাড়াগাঁয়ের গরিব দুঃখীদের কপাল, কি অনায়াসে গরিব প্রজার উপর অসংকোচে অত্যাচার করবার সাহস পায় ওরা। দেশের আইনকে ঢাল বানিয়ে নির্দ্বিধায় কষায়ের মতন ছুরি চালায়। রমেশের আজ বারবার জ্যাঠাইমার কথাগুলো মনে পড়তে লাগলো। সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসি হেসে বলেছিলেন, রমেশ, চুলোয় জাগে তোদের জাত বিচারের ভালো মন্দ ঝগড়া জানে। বাবা, শুধু আলো জেলে দে রে, শুধু আলোটা জেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল। একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন নিজেরাই দেখতে পাবে ওরা কোনটা কালো কোনটা ধন। রমেশ রে, তুই যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাস। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলি পল্লী গ্রামের এই দুর্দশা। রমেশের বুকের ভেতরটা উথাল পাতাল করছে। সে আরো কিছুক্ষণ স্থিরভাবে বসে থেকে উঠে পড়ল। তৎক্ষণাৎ ঘরে গিয়ে সমস্ত টাকাটার একখানা চেক লিখে গোপাল সরকারের হাতে দিয়ে বলল, আপনি সমস্ত বিষয়টা ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন। তারপর যেমন করে হোক লোকটা যাতে ঠিকঠাক বিচার পায় তার বন্দোবস্ত করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের যেন আর কোনোদিন না হয়।
চেক হাতে করে গোপাল সরকার আর ভৈরব দুজনেই কিছুক্ষণ যেন বিউহলের মতো চেয়ে রইল। রমেশ আবার যখন নিজের বক্তব্য ভালো করে বুঝিয়ে বলল এবং সে যে তামাশা করছে না সে নিয়ে নিঃসন্দেহ হলো, তখন হঠাৎ ভৈরব ছুটে এসে পাগলের মতো রমেশের 2 পা চেপে ধরে কেঁদে চেঁচিয়ে আশীর্বাদ করে এমন কাণ্ড বাঁধালো যে রমেশ নিজেই লজ্জায় পড়ে গেল। দেখতে দেখতে কথাটা গ্রামময় প্রচার পেতে বেশি সময় নিল না। সকলেই বুঝল এবারে আর বেনি ও গোবিন্দ সহজে নিষ্কৃতি পাবে না। সবাই বলাবলি করতে লাগলো ছোটবাবু তার চিরশত্রুকে হাতে পাবার জন্যই এত টাকা হাতছাড়া করেছে। কিন্তু একথা কেউ কল্পনাতেও আনল না যে ভৈরবের হাত দিয়ে ভগবান রমেশের মাথার ওপর কি গুরুভার তুলে দিলেন। আজ এখানেই শেষ হচ্ছে পল্লী সমাজের 3য় পর্ব। কিন্তু সম্পর্কের জট যেন আরো গভীর হয়ে উঠছে। রমা আর রমেশ দুজনের পথ কি আবার এক হবে, নাকি ভুল বোঝাবুঝির অন্ধকার আরো ঘনাবে? গ্রামের এই অশান্ত সমাজে সত্যিই কি আলো জ্বালাতে পারবে রমেশ? জানতে হলে শুনতেই হবে পল্লী সমাজের আগামী তথা অন্তিম পর্ব। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।